নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ৮২তম অংশ। ওদের বাড়ির একটা ভূতের গল্প শুনেছি। ফ্ল্যাট বাড়ি, ৫ তলার ছাদে সবাই কাঁচা কাপড় শুকোতো। একদিন কাপড় তুলতে ভুলে গেছিল বলে রাতে ছোকরা চাকরকে ছাদে পাঠানো হলো। সে সঙ্গে সঙ্গে নেমে এসে বলল, ছাদে বাছুরের মতো বড় কুকুর আছে। বেচায় অবাক হয়ে ধূপধাপ করে জনা পাঁচেক ছাদে ছুটল। গিয়ে দেখে সত্যি সত্যি বাছুরের মতো বড় কুচকুচে কালো একটা কুকুর। ওদের দেখেই কুকুরটা আকাশের দিকে মুখ করে বিকট স্বরে ঘো ঘো করে ডেকে এক লাফে আকাশে উঠে তৎক্ষণাৎ মিলিয়ে গেল। দর্শকদের চক্ষু স্থির। বলা বাহুল্য, এটাও শোনা গল্প, সত্যি কিনা সন্দেহ হয়। তাতে কি খুব এসে যায়? যারা মাছ ধরে তাদের সব গল্পই কি বর্ণে বর্ণে সত্যি? মনে হয় বিধাতা যাকে যতখানি গুণ দেন তার সবটুকুই দান করে দিতে হয়। দান করতে হলে অনুশীলন চাই, সাধনা চাই, অর্থাৎ নিজেকে অনেকখানি দান করতে হয়, নইলে গুণ থেকেও নেই। আমার পিসিমার গুণী ছেলে মেয়েদেরকে দেখে বারে বারে সেই কথাই মনে হতো। বড় ছেলে জিতেনদা রূপে গুণে মানুষের মন জয় করে নেওয়ার মতো ছিল। মৌলবি রেখে আরবি ফার্সি শিখল। ওমর খৈয়ামের মূল রুবায়াতে সুন্দর বাংলা অনুবাদ করল। কবি কান্তি ঘোষের মিষ্টি অনুবাদ মূল রুবায়াত থেকে করা হয়নি, হুবহু ফিটজেরাল্ডের ইংরেজির অতি মধুর বাংলা। কিন্তু ওমর খৈয়ামের রাগ থেকে তার মেজাজই আলাদা। তবে কানে ঝমঝম করে, চোখে ফুলঝুরি দেখায়। পাঠকদের বেশিরভাগ তাই চায়। কান্তি ঘোষকে সবাই চেনে, হিতেন বসুর নামও শোনেনি। কি করে শুনবে? কোনো প্রকাশকের হাতে বই দিল না জিতেনদা। এত বিদ্যে সত্ত্বেও আর কিছু করেছে বলে জানতে পারলাম না। ছবি আঁকত সুন্দর, কিন্তু ঘরের কোণে বসে সযত্নে বাইরের লোকের চোখ এড়িয়ে। নিতিন আর মুকুল বসু সামাজিক জীবন পরিহার করে চলতে পারেনি, কারণ চলচ্চিত্র জগতে যে একবার নিজেকে জড়িয়েছে তার আর সে উপায় থাকে না। পিসিমার বড় মেয়ে মালতী ঘোষালকেও সবাই চেনে। যেমন গলা তেমনি সাধনা। গোপেশ্বরবাবুর ছাত্রী ছিল, আজ পর্যন্ত গানের সাধনা অক্লান্তভাবে করে চলেছে। বেচুদা যেমন ক্রীড়ার সাধনা করে চলেছে। এসব মানুষ কখনো বুড়ো হয় না। মালতীদি বা বেচুদাও হয়নি। কিন্তু আমি বলছিলাম অন্য ভাই বোনগুলির কথা। গণেশদা, কার্তিকদার আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো হওয়া উচিত ছিল। বাপেকে কজন চেনে? মালতীদির আরও 3টে গুণী বোন আছে, কে তাদের খবর রাখে? ময়নার গলা অনেকে বলতো মালতীদির চেয়েও ভালো, কিন্তু সে সাধনা কোথায়? নমিতা অদ্ভুত ভালো গায়। অরুণ চমৎকার ছবি আঁকত, আর্ট কলেজে ভর্তি হয়ে শিখেও ছিল অনেক দিন। কিন্তু কোথায় সেই সাধনা যা দিয়ে মানুষ শিল্পিত্ব পায়? একটা সুরের একটুখানি রেশ একবার কানে গেলেই হলো, অমনি শেখা হয়ে গেল, গলায় এসে গেল, কে কবে কীরকম সব জানা হয়ে গেল। কতটুকু প্রতিভা নিয়ে কত লোক বিশ্ববরণ্য হয়ে দাঁড়িয়েছে, আর এদের বিধাতা দুহাত ভরে দান করেছিলেন, তবু সবাই ওদের নামও জানে না। তবে ওদের সান্নিধ্য আর ভালোবাসা পেয়ে আমার জীবন আনন্দে ভরে গেছিল। তারই মধ্যে দেখতাম 2টো দল আছে, একটা বুড়োদের, একটা ছোটদের। বাবা ছোট জ্যাঠা স্পোর্টিং ইউনিয়নের নতুন খেলোয়াড়দের সমালোচনা করতেন, এবং ভালো মনে করেই করতেন। তাদের মতে এরা নিয়মকানুন মেনে চলে না। গণেশ দ্বারা কিছু বলা হলো কি না হলো, অমনি ফোঁস করে উঠত। তাদের মতে বুড়োরা সেকেলে টেকনিকের কিছু বোঝে না। আমরা পড়ে যেতাম মাঝখানে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে দুই পক্ষের মধ্যেই কিঞ্চিত নাবালকত্ব প্রকাশ পেত। এরা ক্যাচ ফেলে দেয়। এ নিয়ে যে এত উষ্ণতা জমে উঠতে পারে সে নিজের কানে না শুনলে বিশ্বাস করা যায় না। হয়তো খেলাটাকে ততটা গুরুত্ব দিতে পারেনি বলেই কথা বলছি। সন্ধে 7টা বাজলে আমি 3 তলায় নিজের ঘরে পড়তে চলে যেতাম। পাশাপাশি 2টি ঘর, একটা দিদির, একটা আমার। মধ্যেখানে একটা দরজা, সেটাকে কখনো বন্ধ দেখিনি। আমার ঘরে একটা সরু খাট, একটা পড়ার টেবিল, একটা বুক কেস। দিদির ঘরটা একটু ছোট, তাতে শুধু একটা খাট। আমার বিয়ের আগে কখনো ড্রেসিং টেবিলের মালিক হয়নি। বাড়িতে একটা কাপড় ছাড়ার ঘরও ছিল, মেয়েদের সার্বজনীন আলনা, দেরাজ, আর দেরাজের উপর একটা আয়না ছিল। 2টো কাঠের আলমারি ছিল, তবে একটাই দরজায় মস্ত আয়না ছিল।
প্রসাধনী জিনিস বলতে মাথার জন্য নারকেল তেল, সাবান, ট্যালকাম পাউডার। শীতকালে 1/3 গ্লিসারিন, 1/3 লেবুর রস, 1/3 জল মিশিয়ে শিশিতে ভরে রাখা হতো। রাতে শোবার সময় হাতে, পায়ে, মুখে মাখা হতো। 100 বার বলবো, আজকালকার কোনো বৈজ্ঞানিক সুগন্ধি প্রলেপ তার কাছে লাগে না। চামড়া হয়ে যেত স্যাটিন। যে কেউ পরীক্ষা করে দেখতে পারে। একটিমাত্র বিলাসিতার কথা বলতে হয়, এইচ বসু কোম্পানির তৈরি কী যে সব চমৎকার নামওয়ালা সুগন্ধ দ্রব্য তৈরি হয় সে আর কি বলবো। নামগুলো যেন রোমাঞ্চময়, গন্ধগুলো তেমনি মৃদু মধুর। একটার নাম ওয়াইন্টগ্রাস, শুকনো ঘাসের মধুর গন্ধ, নাকে এলে ছোটোবেলাটাও হুড়মুড় করে ফিরে আসতো। আরেকটার নাম মিশরি, ধূপধুনোর গন্ধ। আজকালকার কৃত্রিম ধুনোর গন্ধ নয়, শিলংয়ে সরল গাছের বনের আঠায় ভরা ধূপকাঠের গন্ধ। পিসিমার মেজো ছেলে আসান্দা আমাদের কোল ভরে পারফিউম আর হেয়ার লোশন এনে দিত। ভাবি, এমন জিনিস আর তো দেখলাম না, অথচ ব্যবসাটাকে পর্যন্ত এরা রক্ষা করতে পারল না। সে যাই হোক, তারই মধ্যে আমার আয়ে পরীক্ষা এসে গেল। সেই পুরনো অঙ্গীকারটা মনে পড়ল, কিছুতেই 12তম কিংবা 13তম হব না। নম্বর তোলা 3টা বিষয় ছিল আমার হাতে, লজিক, বটানি, অঙ্ক। প্রথম দুটো মনে হতো বেজায় সহজ, কোনো জিনিস দুবার মন দিয়ে পড়লেই বেশ শেখা হয়ে যেত। বইগুলো একেবারে পাখি পড়া হয়ে গেল। অঙ্কের সব বইয়ের সব অঙ্ক কষে তৈরি করে ফেললাম। এ বিষয়ে আমার মস্ত একটা অবলম্বন ছিল দাদা। দাদার মতো আশ্চর্য অঙ্কের মাথা আমি আর দেখেছি বলে মনে হয় না। ম্যাট্রিকে পুরো নম্বর, আইএসসিতে পুরো নম্বর পড়ে বিএসসিতে প্রথম শ্রেণীর প্রথম হয়ে, হার্শেল সুবর্ণপদক পেয়ে জুবিলি স্কলার হয়ে শেষটা কি হলো? না, কর্তৃপক্ষের কাউকে চটিয়ে এমএসসিতে তার পেপার নাকচ হয়ে 3rd ক্লাস পেয়ে পৃষ্ঠভঙ্গ দিল। এমন পরাজয় আমি ভাবতে পারি না। আমি হলে পিওর ম্যাথমেটিক্স নিয়ে প্রথম হয়ে দেখিয়ে দিতাম। দেখতে দেখতে পরীক্ষা হয়ে গেল। তার কয়েকদিন আগে বুলাদার ছোট বোন বাবলির সঙ্গে অধ্যাপক সুশোভনচন্দ্র সরকারের বিয়ে হলো ব্রাহ্মমতে, কিন্তু এ বিয়েও রেজিস্টার হলো না। বাবা কোনো উচ্চবাচ্যও করলেন না, গেলেনও না। আমাদের যাওয়াতে কোনো আপত্তিও করলেন না। প্রশান্ত মহলানবিশ তখন কিছুদিনের জন্য আলিপুরের হাওয়া অফিসের অধ্যক্ষের কাজ করছিলেন। চাঁদনি রাত, ফাল্গুন মাস। শোনা গেল বাগানে বিয়ের সভা বসবে, মাথার উপর চাঁদোয়া থাকবে না, ফুল দিয়ে বেদি সাজানো হবে। বলা বাহুল্য বুলাদা সাজাবে, কিন্তু কোনো আলোর ব্যবস্থা থাকবে না, কারণ কৃত্রিম আলোর এমন বদভ্যাস আমাদের যে প্রকৃতির দেওয়া চাঁদের আলো উপভোগ করতে ভুলে গেছি। মন্তব্যটা যে প্রশান্ত দাস সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। যাই হোক, বিয়েতে পৌরোহিত্য করবেন রামানন্দ চট্টোপাধ্যায়। তিনি বিবাহস্থলে এসে বললেন, আমি লিখিত পদ্ধতি অনুসারে পৌরোহিত্য করব, আলো না হলে আমার চলবে না। তখন আলোর ব্যবস্থা করার সময় নেই। কয়েকটি মোটরগাড়ি অকুস্থলে এনে তাদের হেডলাইটের আলোকে বিয়ে হলো। এমন বিয়ে কখনো কোথাও হয়েছে বলে শুনিনি। বিয়ের পর উৎকৃষ্ট জলযোগের সময় রোগা লম্বা একটা অচেনা ছেলে এসে আমাকে আসন্ন ইংরেজি পরীক্ষার 2টো প্রশ্ন বলে দিয়ে গেল, এবং পরে দেখলাম ঠিক তাই না হলেও সেই বিষয়ে 2টি প্রশ্ন এলো। যদি প্রশান্তদা ভেবে থাকেন যে ওইভাবে হিন্দু বিবাহ অনুষ্ঠানের মতো ব্রাহ্ম বিয়ে থেকে রেজিস্ট্রির অমর্যাদা তুলে দেবেন, তিনি নিশ্চয়ই হতাশ হয়েছিলেন। কারণ সেটা হওয়া দূরে থাকুক, উল্টে এখন হিন্দু বিয়েও রেজিস্ট্রি হচ্ছে বলে শুনতে পাই।